আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওর থাম্বনেইল দেখেই বুঝে গেছেন যে আজকের টপিকস হচ্ছে আইএলটিএস রিডিং এমসিকিউ। শুরুতে আপনাদের একটু বলি যে এই আইএলটিএস রিডিং এমসিকিউটা আপনাদের পরীক্ষায় কিন্তু আসবেই। এই ধরনের একটা কোয়েশ্চেন। মানে কোনো যদি ভুল না হয়ে থাকে, দেখা যায় প্রতিটি ক্যান্ডিডেটের পরীক্ষায় রিডিং এর এমসিকিউ পোরশন থাকে। যদি অলৌকিক কিছু না ঘটে তাহলে মিস হইতে পারে। আদারওয়াইজ এই কোয়েশ্চনটা আপনারা পরীক্ষায় পাবেন। এখন কথা হচ্ছে রিডিং এ এমসিকিউটাকে সঠিক করে দিয়ে আসা বা রিডিং এ এমসিকিউতে ভালো অ্যান্সার করা, এটা তুলনামূলক একটু ট্রিকি হয়ে থাকে আমাদের জন্য। এর অন্যতম কারণ হচ্ছে আমাদের অ্যাপ্রোচে ঝামেলা অথবা অর্থ বুঝে ঠিকঠাক অ্যান্সার করাতেও আমাদের অনেক সমস্যা হয়ে থাকে। আজকের ক্লাসে আমি আপনাদের সেই সমস্যাগুলো নিয়ে কথা বলবো, কিভাবে একটি প্যাসেজে সবকিছু না পড়ে আপনি অ্যান্সার দিয়ে আসতে পারবেন এবং গেসিং টেকনিক অথবা অর্থ ঠিক রেখে অথবা আপনার মাসল মেমোরি ক্রিয়েট করেও কিভাবে ভালো এমসিকিউতে অ্যান্সার করা যায়। আজকের ক্লাস থেকে আপনি এটা শিখতে পারবেন। হ্যাঁ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা, আজকের ক্লাসটা আপনি যদি এ টু জেড এই ভিডিওটা দেখেন, তাহলে আপনি এমসিকিউতে একটি ভালো ভালো বা শক্ত আউটপুট পাবেন, বা আপনার মধ্যে একটা কনফিডেন্ট কাজ করবে যে কিভাবে এমসিকিউটা টু বি অনেস্ট একদম পারফেক্টলি সলভ করে দিয়ে আসা যায়। এবং আপনি বাসায় সেই ওয়েতেই প্র্যাকটিস করলে আপনার একদম কভার হয়ে যাবে। ওকে, সো ট্রাস্ট মি, ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। রিডিং এর এমসিকিউটাকে কতটুকু সহজ করা যায় বা কতটুকু ইজিলি ক্যাপচার করা যায় আমার সাথে আপনারাও আজকে শিখে নিতে পারবেন। আচ্ছা, কোয়েশ্চনটা সলভ করার আগে, এমসিকিউ কোয়েশ্চন সলভ করার আগে আমাদেরকে কিছু স্কিলস বা স্ট্র্যাটেজিস জানতে হবে। আমাদের অন্যান্য সকল ভিডিওগুলোর মতো এখানেও আমাদের কিছু স্কিলস আছে। প্রথম কথা হচ্ছে এমসিকিউটা অর্ডার মেনটেন করা টাইপের একটা কোয়েশ্চন, অর্থাৎ আপনি প্রথম কোয়েশ্চন যে পেসেজে পাবেন, পরবর্তী কোয়েশ্চন তার পরের পেসেজে থাকবে, এর পরবর্তী কোয়েশ্চন পরের পেসেজে, মানে ওরা সিরিয়াল মেনটেন করে অ্যান্সারগুলো আসবে। ওকে, সো এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট যে কোন পেসেজে কিভাবে অ্যান্সার হয় আমরা সেটা বুঝতে পারবো। আচ্ছা, যেহেতু এমসিকিউটা সাধারণত প্যাসেজ 3 তে থাকে এবং প্যাসেজ 3 টা আমরা জানি রিডিং এর 3টি প্যাসেজের মধ্যে প্যাসেজ 3 টাই তুলনামূলক একটু বেশি প্যারাফ্রেজ হয়, বা এখানে কনটেক্সটের উপর বেস করে কাজ করতে হয়, বা একটু হাইপোথেটিক্যাল থেকে আমরা যদি বলি একটু ট্রিকি টাইপের প্যাসেজ। তো এখানে প্যারাফ্রেজ অনেক হবে, কিন্তু আমরা স্মার্টলি অ্যাপ্রোচ করব, অর্থ বুঝবো, ভোকেবের উপর একটা স্মার্ট দক্ষতা থাকতে হবে ভাই। এটা একটা কমন জিনিস বা কমন সিনারিও যে আপনি একটা জিনিস পড়ে অর্থ যদি না বুঝেন তাহলে আপনি আগাতে পারবেন না, এবং এমসিকিউর ক্ষেত্রে এটাও জাজ করা হয় যে আপনার অর্থটা কেমন আছে। এবং আজকের ক্লাসে আমি কিছু ভোকেব নির্দিষ্ট করে দিব যেগুলো আমাদের এই পেসেজ সলভের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, প্যাসেজে সব পড়বো না, গুরুত্বপূর্ণ জিনিস দাগিয়ে পড়বো। আমরা অ্যান্সার বের করতে গিয়ে অ্যান্সারের সাথে রিলেভেন্ট প্যাসেজে সব কিছু পড়ি। এতে কি হয়, প্রথম 2-3 লাইন পড়ার পর 4 নম্বর লাইনে গিয়ে প্রথম 2-3 লাইনটাই আমরা ভুলে যাই বা আমাদের মেমোরিতে আসে না যে ওইখানে কি বলছে, আমরা হারিয়ে যাই। এর অর্থ হচ্ছে আমরা সবকিছুকে গুরুত্ব দিই, কিন্তু আসলে একটা প্যাসেজে সবকিছু সমান গুরুত্ব বহন করে না। বরং কয়েকটি ইম্পর্টেন্ট ট্রিকি পার্ট আছে যেগুলো আপনি যদি জাস্ট পয়েন্ট আউট করতে পারেন, ওইখান থেকে আপনি অ্যান্সার গুলা বের করে নিয়ে আসতে পারবেন। ওকে, আচ্ছা, আর আমি এখানে আলাদা করে আবার মার্ক করে দিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি যে এই টাইপ প্রশ্ন সব সময়ই আসে। ওকে, আচ্ছা, সো আমরা এখন কোয়েশ্চন সলভিং এ যাই। প্রশ্ন সলভিং এর আগে আমাদেরকে এই প্যাসেজ সলভিং এর ক্ষেত্রে আমরা কিছু ভোকেব আপনাদের এখানে দিয়ে দিলাম। যে উইজডম, এই প্যাসেজ সলভের ক্ষেত্রে আমরা উইজডমটাকে পাবো, এবং উইজডম শব্দের অর্থ হচ্ছে পাণ্ডিত্য বা জ্ঞান সম্পন্ন বা বুদ্ধি। অর্থাৎ এই কোয়েশ্চেনগুলোতে আমরা যখন উইজডম পাবো আমরা এই কথাটা মাথায় রাখবো। রিভিয়ার, রিভিয়ার মানে হচ্ছে শ্রদ্ধা বা সম্মান, এবং এটা হচ্ছে রেসপেক্টের একটু বাপের টাইপের, মানে রেসপেক্টের বাপ যাকে বলে। অর্থাৎ রেসপেক্ট মানে হচ্ছে তো সম্মান, এটা ঠিক আছে, বাট এইখানে আরো ডিপ রেসপেক্ট অথবা অ্যাডমিরেশন ফর সামথিং, যেটা আপনার ভিতর থেকে অনেক বেশি আসে, মানে বেশি সম্মান। ওকে, ফিউ এন্ড ফার, ফিউ এন্ড ফার এটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে কদাচিৎ, মানে সব সময় হয় না, মাঝে মাঝে। আচ্ছা, ট্রেট মানে হচ্ছে বৈশিষ্ট্য। এই ভকেবগুলো আমি আলাদা করে নোট করছি কারণ এগুলো আমাদের জানতেই হবে।
ওকে, আনফোল্ডস মানে হচ্ছে প্রসারিত হওয়া, আর যা কিছু লাগবে আমি তো বলেই দিব। ওকে, আচ্ছা, আমাদের এটা হচ্ছে ক্যামব্রিজ 16 টেস্ট 2 প্যাসেজ 3 থেকে নেওয়া একটি প্যাসেজ, এবং এইটার আন্ডারে টোটাল এমসিকিউ কোয়েশ্চন আছে 4টা, কোয়েশ্চন 27 to 30। আচ্ছা, চুজ দ্য কারেক্ট লেটার এ বি সি অর ডি। আচ্ছা, তার মানে একটা কোয়েশ্চনের জন্য 4টা অপশন আছে, 4টা অপশন থেকে আমাদেরকে একটা অপশন বাছাই করতে হবে এবং এটিই হবে অ্যান্সার। ওকে, আচ্ছা, আমি যে বলছিলাম আপনাদের এইখানে প্যারাফ্রেজ হবে, আমার কথাটা এখন একবার মিলিয়ে নেন, দেখুন আসলে এই কথাটা ঠিক কিনা। আচ্ছা, প্যারাফ্রেজের থেকে, হ্যাঁ প্যারাফ্রেজ তো এটা মিলাবেন। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনারা দেখুন, আমি বলছিলাম এটা সিরিয়াল মেনটেন করে। তো 27 নম্বর কোয়েশ্চেন বলছে ফার্স্ট প্যারাগ্রাফ। ওকে, 28 কি বলছে নাই, বাট 29 দেখেন থার্ড প্যারাগ্রাফ, তার মানে 28 হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। 27 ফার্স্ট, 29 থার্ড, 28 হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ। ওকে, আচ্ছা, আমরা চলে যাই কোয়েশ্চেন সলভিং এ। হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? ফার্স্ট প্যারাগ্রাফে রাইটার কি মেক করছে, মানে ফার্স্ট প্যারাগ্রাফটা পরে আমরা একটা আইডিয়া নিব এবং ওই আইডিয়ার উপর বেস করে আমরা অপশনগুলো দেখব যে অপশন কোনটি কারেক্ট হবে। ফার্স্ট প্যারাগ্রাফে যাই, আমাদের কিওয়ার্ড দাগানো হয়ে গেছে, কিওয়ার্ড দাগায় দাগায় কিন্তু আমরা যাব, তাই না? ওকে, আমি এই হচ্ছে আমাদের প্রথম প্যারাগ্রাফ, এরপর এটা হচ্ছে সেকেন্ড। সো এই প্রথম প্যারাগ্রাফ পুরোটা কিভাবে পড়তে হয় আমি দেখাচ্ছি। অ্যাক্রস কালচারস উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস। তার মানে উইজডম কনসিডার্ড মানে উইজডমকে বিবেচনা করা হয়। উইজডম মানে কি? পাণ্ডিত্য বা জ্ঞান বা বুদ্ধি, মানে অনেক সম্মানের একটি মানব গুণ, মানবীয় গুণ। আচ্ছা, তার মানে আমরা বুঝলাম যে হ্যাঁ আমরা জানি এটা যে বুদ্ধি বা জ্ঞান সম্পন্ন ব্যক্তি বলেন বা জ্ঞান সম্পন্নতা হচ্ছে একটা সম্মানের গুণ বা মানবীয় গুণ। আচ্ছা, অলদো, যদিও, অলদো থাকা মানে মনে রাখেন কমার আগে যে ধরনের ভাইব দিবে, কমা এর পরে তার উল্টো মিনিং দিবে। ওকে, সো অলদো থাকা মানে এইখানে একটা কেচাল আছে, আমরা সহজে এটাই বুঝে নিব। আচ্ছা, অলদো যদিও দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে ওয়াইজ, ওয়াইজ মানে যারা জ্ঞানী তাদেরকে আমরা মনে করি যে সবাই জ্ঞানী হতে পারে না, বা জ্ঞানীদের খুবই কম দেখা যায়। ওকে, ওয়াইজ সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন মানে জ্ঞানীদেরকে সবসময় সচরাচর দেখা যায় না, কম দেখা যায়। এম্পিরিক্যাল রিসার্চ এক্সামিনিং উইজডম সাজেস্ট দ্যাট, এই কথাগুলো হচ্ছে ভাইয়া এক্সট্রা, এগুলা পড়ারই দরকার নাই। মানে সহজ কথা, একটা জিনিসে আমরা এক্সপেরিমেন্ট করে পাচ্ছি কি পাচ্ছি, ইট ইজন্ট অ্যান এক্সেপশনাল ট্রেট, এটি কোনো ব্যতিক্রমী বৈশিষ্ট্য না। অর্থাৎ যে জিনিসটা আমরা কদাচিৎ পাই, মানে সব সময় পাই না, এটা তো আমাদের কি মনে হয় এটা তো এক্সেপশনাল কোনো কিছু, কিন্তু এরপরেই কমার পরেই কথাটাকে উল্টাইছে, এবং আমি বলছিলাম যে অলদো হচ্ছে এমন একটা ক্লজ মার্কার বা অলদো হচ্ছে এমন একটা অলংকার যেটা সেন্টেন্সটার কমায়ের আগে যে ভাইব দিবে, কমা এর পরে তার বিপরীত মিনিংটা নিয়ে আসে। It isn't an exceptional trait possessed by a small handful of bearded philosophers after all, in fact, অর্থাৎ এটি কোনো ব্যতিক্রমী বৈশিষ্ট্য না, মানে নট এক্সেপশনাল ট্রেট। তাহলে এটা কি? আমরা এক্সেপশনাল ট্রেট বলতে এটাই বোঝাচ্ছি এখানে যে আমরা মনে করি যে সকল মানুষের মুখবর্তী দাড়ি থাকে, লম্বা দাড়ি থাকে, এই সকল ফিলোসোফাররাই শুধুমাত্র জ্ঞানী বা প্রজ্ঞা সম্পন্ন হয়, বাট এইখানে এই মিনিংটা দিচ্ছে না। এইখানে বলতেছে যা লেটেস্ট স্টাডি সাজেস্টেড মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগেরই। আচ্ছা, মোস্ট অফ, এই যে দেখেন দ্যাটের আগে এই কথাগুলো খুবই এক্সট্রা, আমি যেগুলো দাগাচ্ছি এগুলাই দাগাইতে হয়, বাদ বাকি সবগুলাই হচ্ছে এক্সট্রা কথা। মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগেরই এবিলিটি আসছে টু মেক ওয়াইজ ডিসিশনস গিভেন দ্য রাইট কনটেক্সট, সঠিক কনটেক্সটের উপর কি ধরনের ডিসিশন নিতে হবে, এই এবিলিটিটা আমাদের সবারই আছে। তার মানে এইগুলার বাইরে যে সকল শব্দ আছে এগুলাকে আপনারা কেটে দিবেন, মানে এগুলা আমাদের কোনো অর্থ বহন করতেছেই না। ওকে, এগুলা এগুলা বাদ। তাহলে দেখুন সব কিন্তু পড়তে হয় না, আমি আপনাদের বলে দিছিলাম। আচ্ছা, আমি এগুলা কেটে দিই, কেটে দিলে দেখেন আমরা একটা সুন্দর অর্থ দাঁড় করাতে পারবো এবং এমসিকিউতে আমরা ভালো করে ফেলতে পারবো। দেখুন
এগুলা কেটে দিলাম। ওকে, কাটাকুটি করার পর আমরা যেটা পেলাম সেটা কি দাঁড়াল? উইজডম কনসিডার্ড রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিস, মানে জ্ঞান বা প্রজ্ঞা একটি সম্মানের মানবীয় গুণ। ওকে, আমরা মনে করি যে উইজডমটা বা ওয়াইজ পারসন হচ্ছে কদাচিৎ পাওয়া যায়, কিন্তু এইখানে কথাটা হচ্ছে যে বিয়ার্ডেড ফিলোসোফাররাই যে এক্সেপশনাল ট্রেট বা এই ওয়াইজ পারসন হিসেবেই থাকবে এমন না। মোস্ট অফ আস, আমাদের বেশিরভাগেরই এবিলিটি আছে ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, মানে একটা সুন্দর, একটা পাণ্ডিত্যপূর্ণ বা সিচুয়েশন বেসড একটি জ্ঞান সম্পন্ন ডিসিশন নেওয়ার এবিলিটি আমাদের সবারই আছে, গিভেন দ্য রাইট কনটেক্সট, মানে ওই সময়ের কি কনটেক্সট ঘটবে বা ওই সময় কি ঘটতেছে ওইটার উপর বেস করে আমরা অনেকেই সুন্দর, পাণ্ডিত্য সম্পন্ন, জ্ঞান সম্পন্ন বা বুদ্ধি বিবেক কাজে লাগিয়ে আমরা ডিসিশন নিতে পারি। ওকে, সো এইখানে আমরা প্রথম জিনিসটা পরে বুঝলাম যে উইজডমটা কোনো ইউনিক কিছু না। ওকে, আমরা সবাই এটা কাজে লাগাতে পারি, বা আমরা যে মনে করি ধারীবর্তী মানুষ থাকলেই যে ওরাই জ্ঞানী হবে এমন কিছু না। এখন আমরা 27 কোয়েশ্চনের অপশনগুলোতে যাই। প্রথম প্যাসেজ পড়ে তো আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম। উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু দ্য হিম, আমি আগেই বলছি এটা ইউনিক না, ইউনিক কোনো কিছু বোঝাবে না, তার মানে এটা বাদ, অপশন এ হবে না। ইউনিক মানে অদ্বিতীয় টাইপের, মানে এইটাই পাওয়া যায়, মানে এক্সেপশনাল কিছু, বাট এটা তো এক্সেপশনাল না। এ বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, হ্যাঁ এইটা একটা হতে পারে যে আমরা একটা বেসিক অ্যাজাম্পশন ধরে নিই যে উইজডম মানেই হচ্ছে গালবর্তীধারী একদম ফিলোসোফার টাইপের মানুষ সবাই এই কাজ করতে পারে না। বাট আমরা পরবর্তীতে যেটা বুঝলাম যে না, আমরা সিচুয়েশনের উপর বেস করে আমরা সবাই একটা বেসিক ডিসিশন নিতে পারি, এবং তখনই আমাদের ওয়াইজ ডিসিশনটা কাজে লাগে, বা আমরা যে একটু সময় বা সিচুয়েশন বেস যে উইজডম পারসন সেটা আমরা বুঝতে পারি। ওকে, আচ্ছা এটা হতে পারে। সিডি দেখি, কনসেপ্টস অফ উইজডম মে ডিপেন্ড অন দ্য সোসাইটি উই বিলং টু, সমাজে আমরা যেভাবে বিলং করি, মানে সমাজ রিলেটেড বা কনসেপ্ট, উইজডমের একটা ধারণা সমাজ রিলেটেড, সমাজের সাথে এই ধরনের কিছু নাই, মানে সোসাইটি বেসড কোনো কথা এখানে ছিল না। ওকে, তো সোসাইটি কথাটা দেওয়ার কারণে এটা অ্যান্সার হবে না। দেয়ার ইজ স্টিল মাচ টু বি ডিসকভার্ড অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম, উইজডমের নেচারটা কেমন হবে এটা এখনো আবিষ্কার করতে হবে, বা আবিষ্কার করা হচ্ছে। আবিষ্কার টাইপের কিছু ছিল, ডিসকভারি টাইপের না। সো আমরা এই সূক্ষ্ম জিনিসগুলো দেখি, ডিসকভারি না, তার মানে এটা বাদ, তার মানে অপশন বিটাই কারেক্ট। মানে আমরা যে এজাম্পশনটা করতেছি ওই এজাম্পশনটা আসলে ভুল, সিচুয়েশনে বেসড আমরা সঠিক ডিসিশন নিতে পারি। দেখেন কত মজার করে আমরা অ্যান্সারটা দিয়ে দিতে পারলাম। আচ্ছা, এবার দেখুন 28 কোয়েশ্চন আমরা সলভ করব। What does Igor Grossman suggest about the ability to make wise decision? ওকে, তাহলে এটা দেখে ইগর গ্রসম্যান একজন মানুষের নাম, সাজেস্ট করছে দ্য এবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন, ওয়াইজ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কি ধরনের এবিলিটি তৈরি করতে হবে। ওকে, এবিলিটি মানে দক্ষতা ওয়াইজ ডিসিশনের ক্ষেত্রে। আচ্ছা, আমরা বলছিলাম অর্ডার মেইনটেইন করে, এবং আরেকটা জিনিস দেখেন এর পরেরটা যেহেতু থার্ড প্যারাগ্রাফের 29 নাম্বার কোয়েশ্চন, তাহলে 28 হবে সেকেন্ড প্যারাগ্রাফ, কারণ প্রথম প্যারাগ্রাফ পুরোটাই তো আমাদের পড়া হয়ে গেছে 27 এর জন্য, তার মানে সেকেন্ড প্যারাগ্রাফ থেকেই আমাদের সেকেন্ড কোয়েশ্চনে মানে 28 কোয়েশ্চনের অ্যান্সার। ওকে, ইট অ্যাপিয়ার্স দিস experiential, situational, and cultural factors are even more powerful in shaping wisdom than previously imagined. ওকে, says associated professor ইগোর গ্রসম্যান। তার মানে ইগোর গ্রসম্যানের কথাটা আমরা এখানে একটা পাচ্ছি, এবং যেহেতু কলম দিয়ে মানে ইনভার্টেড কমা দিয়ে এখানে কথা বলা হচ্ছে, তার মানে এই কথাটা আমাদেরকে অবশ্যই একটা পাওয়ারফুল মেসেজ দিবে, আমরা এটাকে দাগ দিয়ে রাখি। ওকে, আচ্ছা, বাদ বাকি এই কথাগুলো আমাদের ইম্পর্টেন্ট না, ভার্সিটির নাম জায়গা না, ইম্পর্টেন্ট, এগুলো ফালায় দিলাম। আচ্ছা, এরপরে রিসেন্ট এম্পিরিক্যাল ফাইন্ডিংস ফ্রম কগনিটিভ ডেভেলপমেন্টাল সোশ্যাল অ্যান্ড পার্সোনালিটি সাইকোলজি কিউমুলেটিভলি সাজেস্ট দ্যাট পিপলস অ্যাবিলিটি, আচ্ছা এই কথাগুলো পুরোটাই বাদ, ফালতু কথা ভাই, এগুলাতে টাইমই দিব না, আন্দাজি কথাবার্তা। পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি ভেরিজ ড্রামাটিক্যালি অ্যাক্রস এক্সপেরিয়েন্সিয়াল অ্যান্ড সিচুয়েশনাল কনটেক্সট। আচ্ছা,
ওকে, এইখানে আমরা একটু দেখি। হ্যাঁ, এই জায়গা দুইটা পড়লে আমরা মোটামুটি অ্যান্সারের একটা বালাই বুঝতে পারবো বা একটা কনটেক্সট দাঁড় করাতে পারবো। এক্সপিরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টরস মানে কয়েকটা ইনফ্লুয়েন্সিয়াল ব্যাপার বলতেছে, কয়েকটা ফ্যাক্টরের কথা বলতেছে। এগুলা ইভেন মোর পাওয়ারফুল ইন শেপিং উইজডম দেন প্রিভিয়াসলি ইমাজিন। মানে এগুলাকে আগে কোনো কিছু মনে করা হতো, আগে যে মনে করা হতো ওইটা কিন্তু খুব একটা ভালো মনে করা হতো না, কারণ বলেই দিছে যে এগুলো হচ্ছে মোর পাওয়ারফুল, অনেক শক্তিশালী। উইজডমটাকে আকৃতি দিতে এগুলা অনেক শক্তিশালী। কি? এক্সপেরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টরস। সংক্ষেপে যদি আমি বলি, আমরা যদি কোনো কিছুকে, আমরা যখন কোনো কিছুর এক্সপিরিয়েন্স আমরা অর্জন করি, আস্তে আস্তে আমরা ওই সম্পর্কে আমাদের জ্ঞানও বাড়ে। সিচুয়েশনে পড়লে জ্ঞান বাড়ে। কালচারাল ফ্যাক্টরস, কোনো জায়গায় যদি আপনি যান, বান্দরবনে যখন গেলেন, বান্দরবনের কালচারাল ফ্যাক্টরস দেখলেন, মণিপুরের কালচারাল ফ্যাক্টরস দেখলেন, আপনার এলাকার ডিফারেন্ট মানুষের কালচারাল ফ্যাক্টরস দেখলেন, ওইগুলো কিন্তু আপনার জ্ঞানের দক্ষতা বাড়ায়। আচ্ছা, তো এই ধরনের ব্যাপারগুলো, এই ফ্যাক্টরস গুলা মোর পাওয়ারফুল আমাদের জ্ঞানটাকে একটা শেপ দিতে, যেটা আগে প্রিভিয়াসলি ইমাজিন করা হতো তার থেকে। মানে প্রিভিয়াসলি আমরা মনে করতাম মনে হয় এগুলা খুব একটা বেশি পাওয়ারফুল না, কিন্তু আসলে এগুলা পাওয়ারফুল। তার মানে আমাদের ধারণাটাকে এখন চেঞ্জ হচ্ছে, আমাদের ধারণাতে আমরা আগে এই জিনিসগুলাকে মূল্য দিতাম না। ওকে, এরপরে দেখুন, পিপলস এবিলিটি টু রিজন ওয়াইজলি ভেরিজ ড্রামাটিক্যালি অ্যাক্রস এক্সপিরিয়েন্সিয়াল অ্যান্ড সিচুয়েশনাল কনটেক্সট। ওকে, তাহলে এই যে এক্সপিরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল তো উপরে এই কনটেক্সটগুলোর কথাই বলছিল, তার মানে এই ফ্যাক্টরগুলার, আবার এই ফ্যাক্টরগুলোকেই বলতেছে যে লোকজনদের এবিলিটি টু রিজন ওয়াইজলি ভেরিস ড্রামাটিক্যালি, মানে নাটকীয়ভাবে লোকজনদের এই যে দক্ষতাগুলো আছে, এই দক্ষতাগুলোর কারণগুলা ভেরি করে, মানে কার মধ্যে কি কি রকম হবে এই জিনিসগুলো অনেক বেশি ভেরি হয়। ওকে, সিচুয়েশনের উপর বেস করে, এক্সপিরিয়েন্সের উপর বেস করে, কারণ সবাই সিচুয়েশন এবং এক্সপিরিয়েন্স অনুযায়ী জ্ঞানটা লাভ করতে পারে না, তাই না? আপনি সামাজিক জীব হিসেবে যত বেশি এক্সপিরিয়েন্ট হবেন, এক্সপেরিমেন্ট করে আপনি যত বেশি এক্সপিরিয়েন্সিয়াল হবেন বা সিচুয়েশনাল বেসড হবেন, তত বেশি আপনার দক্ষতা বাড়বে, তাই না? তো এইটাই বোঝাচ্ছে যে এই সকল ফ্যাক্টরগুলা অনেক বেশি পাওয়ারফুল আমাদের জ্ঞানটাকে একটা শেপে দিতে, যেটা আমরা আগে এত বেশি মূল্যায়ন করতাম না, বা আমরা আগে এটাকে যেভাবে মনে করতাম আসলে এর থেকেও পাওয়ারফুল, এটাই তো বলতেছে। ওকে, গুড। এখন আমরা জাস্ট সিম্পল এই জায়গা, আর বাকি কথাগুলো আমি যা দাগাই নাই এগুলা সুন্দর করে কেটে দিবেন, এগুলা দরকারই নেই এবং সব পড়া লাগেও না, দেখছেন? আচ্ছা, এবার আমরা 28 এর অপশনগুলো একটু দেখি। ইট ক্যান বি ভেরি গ্রেটলি ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। গ্রেটলি ভেরি করে না, পার্সন টু পার্সন কোনো কথা ছিল না। আর্লিয়ার রিসার্চ ইনটু ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডাটা। মানে আনরিলায়েবল মানে কি? অবিশ্বস্ত, যে সকল জিনিসের উপর বিশ্বাস, দেখেন ভাই, বিশ্বাসযোগ্য বা বিশ্বাস কিনা এই ধরনের কোনো কিছু ছিল না। দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস, ইনফ্লুয়েন্সেস মানে এখানে একটা প্লুরাল ফর্ম, তাই না? ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ইনফ্লুয়েন্স কোনগুলা? এক্সপিরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টরস, এগুলো হচ্ছে ইনফ্লুয়েন্সেস অন ইট ওয়াজ। আচ্ছা, এখানে আপনাদের মজার একটা কাহিনী আমি বুঝাই। ডাস, যে কথাটা বলা আছে, তাই না? এটা কিন্তু বলা আছে পাস্ট, প্রেজেন্ট টেন্সে, আর এইখানে বলতেছে ইট ওয়াজ, তার মানে এটা পাস্ট। তার মানে অতীতে এই সার্টেন ইনফ্লুয়েন্স যেগুলো আছে, এক্সপিরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টরস, অতীতে এগুলাকে আন্ডার এস্টিমেট করা হতো। আন্ডার এস্টিমেট করা মানে আমি বাংলায় লিখে দিছি অবমূল্যায়ন করা, অবমূল্যায়ন করা। কিন্তু বর্তমানে এগুলাকে কি দেওয়া হচ্ছে? গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এইটাই তো এখানে ছিল, তাই না? আমরা অতীতে এগুলাকে যেভাবে মনে করতাম, বর্তমানে দেখতেছি এগুলো অনেক বেশি পাওয়ারফুল। এবং সার্টেন ইনফ্লুয়েন্সেস মানে, আমি আবার বলতেছি, ইনফ্লুয়েন্স করতেছে, যে জিনিসগুলো আমাদের উপর প্রভাব রাখতেছে। কি কি? এক্সপেরিয়েন্সিয়াল, সিচুয়েশনাল এবং কালচারাল ফ্যাক্টরস। তার মানে অ্যান্সার হচ্ছে সি, এবং আশা করি আমি আপনাদের বুঝাইতে পারছি কিভাবে অ্যান্সারটা সি হলো। ওকে, তারপরে কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখুন 29 নম্বর, অ্যাকর্ডিং টু দ্য থার্ড প্যারাগ্রাফ, তৃতীয় প্যারাগ্রাফ দাগ দিলাম। গ্রসম্যান ক্লেমস, ক্লেম করা মানে দাবি করা, যা লেভেল অফ উইজডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল শোস। উইজডমের স্তর মানে এক এক মানুষের জন্য, বা ইন্ডিভিজুয়াল মানে হচ্ছে পার্সন, একজন ব্যক্তি উইজডমের স্তরটাকে কিভাবে দেখে, বা উইজডমের স্তরটাকে দেখানো হয় বা দেখায়। লেভেল অফ উইজডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল শোস, পার্সন শোস, পার্সন দেখায় জ্ঞানের স্তর। থার্ড প্যারাগ্রাফে আমরা চলে যাই।
ওকে, প্রথম এটা হলো দ্বিতীয় প্যারাগ্রাফ, এই নিচেরটা হলো তৃতীয় প্যারাগ্রাফ। এই যে এটা আমরা এখন পড়ি। ইট সিমস দ্যাট ইটস not so much that some people simply possess wisdom and others lack it. Okay, but that our ability to reason wisely depend on a variety of external factors. আচ্ছা, some people simply possesses wisdom and others lack it. প্রসেস করা মানে ধারণ করা, কোনো কিছু নিজের মধ্যে নিয়ে আসা, উইজডম, বা অন্যরা এটার অভাবে থাকে। মানে কিছু লোক জ্ঞান সম্পন্ন এবং কিছু লোক জ্ঞানের বাইরে থাকে, এটা তো জানি, তাই না? আচ্ছা, ওয়াইজলি এই দক্ষতার কারণটা বা এই কারণটা এ ভ্যারাইটি অফ এক্সটার্নাল ফ্যাক্টরস, মানে অনেকগুলা ফ্যাক্টরের ডিফারেন্ট, মানে ভ্যারাইটি মানে কি ডিফারেন্স, বৈচিত্র্য, মানে ডিফারেন্ট ডিফারেন্ট কাহিনী ঘটে। এক্সটার্নাল ফ্যাক্টরস মানে এক্সটার্নাল সিচুয়েশনস। ওকে, আচ্ছা, it is impossible to characterize thought processes attributed to wisdom without considering the role of contextual factors, explained Bosman. আচ্ছা, in other words, wisdom not solely an inner quality but rather unfolds as a function of situations people happen to be in. আচ্ছা, এই জায়গা থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছে। কি বলতেছে? উইজডম নট solely an inner quality, মানে উইজডম কোনো ব্যথরের গুণ না, ইনার মানে ভিতরের কোনো গুণ না, বরং এটি হচ্ছে আনফোল্ডস করা মানে প্রসারিত করা, বাড়িয়ে দেয়, এ ফাংশন অফ সিচুয়েশনস পিপুল হ্যাপেন টু বি ইন, লোকজনদের সাথে যা ঘটে ওই সকল ঘটনার ফাংশন অফ সিচুয়েশনস, মানে কি ডিফারেন্ট সিচুয়েশনস, ডিফারেন্ট সিচুয়েশনস বা ডিফারেন্ট অবস্থা, তাই না? তো এইখানে আমরা যদি একটু ফোকাস করি, আমরা দেখতে পাই যে কিছু লোক উইজডমটাকে ধারণ করে এবং কিছু লোক এটার অভাবে থাকে, এবং এটার কারণ হচ্ছে যে লেভেল অফ উইজডমটা ডিফারেন্ট, ডিফারেন্ট জিনিস ডিফারেন্ট ভাবে, ভ্যারাইটি মানে কি ডিফারেন্ট ডিফারেন্ট, তাই না? এক্সটার্নাল ফ্যাক্টর, ডিফারেন্ট সিচুয়েশন, এটা ডিফারেন্ট। এবং এইখানে আরেকটা বলছে উইজডম নট সোললি এন ইনার কোয়ালিটি, এটি শুধুমাত্র ভেতরের গুণ না, বরং এটা আমাদেরকে প্রসারিত করে, এ ফাংশন অফ সিচুয়েশনস পিপুল হ্যাপেন টু বি ইন, অর্থাৎ লোকজনের যে সকল জিনিসগুলো ঘটে এগুলোর ফাংশন অফ সিচুয়েশনের ফাংশনের উপর এটা বাড়ে, মানে ডিফারেন্ট সিচুয়েশনে আপনার উইজডমটা ডিফারেন্ট হবে, বা ডিফারেন্ট সিচুয়েশন যত বেশি আপনি সিচুয়েশন হ্যান্ডেল করবেন, বা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশনে আপনি যত বেশি কাজ করবেন, আপনার মধ্যে উইজডমটা তত বেশি ডেভেলপ হবে। ওকে, এটাই বোঝাচ্ছে সহজভাবে যদি আমরা বুঝি। ওকে, বাদ বাকি কথাগুলো সব এক্সট্রা, ওইগুলা বাদ দিয়ে দিতে পারবো আমরা, ওইগুলা কেটে দিবেন, ওইগুলা কোনো দরকার নাই। তাহলে এইখানে দেখুন, উইল বি ডিফারেন্ট, আচ্ছা, ক্যান বি গ্রেটার দেন দে থিঙ্ক ইটস, গ্রেটার টাইপের কিছু বলে নাই। ওকে, মানে এটা একটা মহৎ বা এটা একটা বিশাল কিছু। আচ্ছা, লেভেল অফ উইজডম অ্যান্ড ইন্ডিভিজুয়াল শোস, মানে একজন পার্সন এটা দেখে, উইজডম স্তরটাকে কিভাবে দেখে, যে উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস। হ্যাঁ, এই যে দেখেন, উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্টেন্সেস, এটা এই যে ভ্যারাইটি অফ এক্সটার্নাল ফ্যাক্টরস প্যাসেজে ছিল, তাই না? আবার এইখানে আরেকটা প্যাসেজে জিনিস ছিল, ওই যে কি, যে লেভেল অফ উইজডমটা ফাংশন অফ সিচুয়েশনস পিপুল হ্যাপেন টু বি ইন, এই প্যারাফ্রেজ করে এটাই বলতেছে যে যে সকল আপনি যত বেশি আনফোল্ড করবেন, প্রসারিত করবেন, আপনার ফাংশন অফ সিচুয়েশনস, মানে সিচুয়েশন যত ডিফারেন্ট হবে আপনার উইজডমের লেভেলটাও তত ডেভেলপ হবে, প্রসারিত হবে। তার মানে এটা ডিফারেন্ট হয় ডিফারেন্ট সার্কামস্টেন্সে। বাকিগুলো হবে না, আপনারা একবার দেখে নেবেন, আই থিঙ্ক পারবেন। এখন এতটুকু বোঝানোর পর এখন বুঝে যাবেন যে বাকিগুলাতে এই সূক্ষ্ম ব্যাপারগুলো থাকবে যেগুলো আপনারা ধরতেই পারবেন। এই যে লাইফ এক্সপিরিয়েন্স, জীবনের অভিজ্ঞতা টাইপের রেজাল্ট, ফলাফল, এগুলো তো তেমন কিছু ছিল না, তাই না? একদম কাছাকাছি দেখবেন, মানে অর্থটা পুরোপুরি যাতে মিলে। আপনি কোনো কিছু ধারণা করে গল্প বানিয়ে বা আপনার মনে হচ্ছে এটা হবে, আপনি একটা কনটেক্সট নিজের মতো তৈরি করে বললে হবে না, প্যাসেজে যেটা বলবে ওইটাকে আমরা ধরবো। আচ্ছা, হোয়াট ইজ ডেসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, পঞ্চম প্যারাগ্রাফে কোন জিনিসটাকে ডেসক্রাইব করা হয়েছে, ডেসক্রাইব করা মানে বর্ণনা করা হয়েছে। ওকে, আমরা ঠান্ডা মাথায় একটু দেখি, পঞ্চম প্যারাগ্রাফে চলে যাব, একদম স্ট্রেট পঞ্চম প্যারাগ্রাফে যাই। আমরা একটু দেখি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্যারাগ্রাফ। আচ্ছা, পঞ্চম প্যারাগ্রাফটা যদি আমরা একটু দেখি, গ্রসম্যান and his colleagues have also found that one of the most reliable ways to support wisdom in our own day-to-day decision is to look at scenarios from a third-party perspective as though giving advice to a friend. ওকে, তার মানে আমরা এত কিছু থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে
ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল ওয়েজ, মানে একটা বিশ্বস্ত পথ হচ্ছে উইজডমকে সাপোর্ট করা, সমর্থন করা। সেটা কি? যে থার্ড পার্টি পার্সপেক্টিভ, মানে তৃতীয় পক্ষের দৃষ্টিভঙ্গির দিকে যদি আমরা তাকাই বা ওই সিনারিওটা যদি আমরা ফলো করি, এটা এটা হচ্ছে উইজডমটাকে সমর্থন করার একটা বিশ্বস্ত পথ। আচ্ছা, হুয়েন অ্যাডপ্টিং এ ফার্স্ট পার্সন ভিউ পয়েন্ট, যদি আমরা ফার্স্ট পার্সন ভিউ পয়েন্টটাকে গ্রহণ করি, অ্যাডপ্ট করা মানে ইজি করে বলি অ্যাকসেপ্ট করা, তাই না? বা অ্যাডপ্ট করা মানে হচ্ছে কোনো কিছু অভিযোজন করা, বাট এত টাফ না, আমরা জাস্ট মনে করি অ্যাকসেপ্ট করা। উই ফোকাস অন দ্য ফোকাল ফিচার্স অফ দ্য এনভায়রনমেন্ট। ওকে, মানে আমরা সব জিনিস হচ্ছে, আমরা যদি ফার্স্ট পার্সন ভিউ পয়েন্টের দিকে তাকাই, আমরা হচ্ছে ফোকাস করব একটা ফোকাল ফিচার্স অফ দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের একটা ফিচারের উপর। বাট when we adopt a third person observer viewpoint, মানে থার্ড পার্সনের ভিউ পয়েন্টটা হচ্ছে অবজার্ভ করা, মানে কোনো কিছু দেখা। আপনারা ধরেন আপনারা দুইজন কথা বলতেছে, এইখানে আপনাদের একজন ফ্রেন্ড আছে, উনি থার্ড পার্টি তো আপনাদের সাথে কথা বলবে না, সে দেখবে, অবজার্ভ করবে কি হচ্ছে। তো অবজার্ভার ভিউ পয়েন্ট থেকে বা থার্ড পার্টি ভিউ পয়েন্ট থেকে আমরা যদি তাকাই, তাহলে দেখি উই রিজন মোর ব্রডলি অ্যান্ড ফোকাস মোর অন ইন্টারপার্সোনাল অ্যান্ড মোরাল আইডিয়াস। তার মানে এইখানে কি বোঝাচ্ছে? যে এইখানে বোঝাচ্ছে আমরা যদি ফার্স্ট পার্সনের দৃষ্টিভঙ্গির দিকে তাকাই, তাহলে আমরা শুধুমাত্র ফোকাস করব যে একটা কনটেক্সটের উপর, মানে একটা জিনিসের উপর। আচ্ছা, বাট আমরা যদি থার্ড পার্সন অবজারভারের ভিউ পয়েন্ট থেকে যদি একটা জিনিস দেখি, আমরা দেখতে পাই যে মোর ব্রডলি এন্ড ফোকাস মোর অন, মানে এইখানে বোঝাচ্ছে আরো বেশি আমরা কোনো কিছু দেখতে পাই বা আরো বেশি কোনো কিছুতে আমরা সময় দিতে পারতেছি বা ফোকাস করতে পারতেছি। অর্থাৎ থার্ড পার্সন অবজারভার ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে ফার্স্ট পার্সন ভিউ পয়েন্ট থেকে অবশ্যই ভালো, তাই না? এবং এইখানে বোঝাচ্ছে উই রিজন মোর ব্রডলি এন্ড ফোকাস মোর অন ইন্টারপার্সোনাল এন্ড মোরাল আইডিয়াস। তার মানে এখানে ভালো কথাগুলো বলতেছে, ইন্টারপার্সোনাল, মোরাল, নৈতিকতা বিষয়ক, জাস্টিস এন্ড ইম্পার্শিয়ালিটি। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝলাম যে থার্ড পার্সন পার্সপেক্টিভটা হচ্ছে একটা বিশ্বস্ত পথ উইজডমকে সাপোর্ট করার ক্ষেত্রে। আমরা যদি ফার্স্ট পার্সন ভিউ পয়েন্ট দিয়ে তাকাই, তাহলে আমরা জাস্ট একটা বিষয়ের উপর তাকাইতে পারবো, ওইটাও ভালো, ওইটাও খারাপ না। কিন্তু আমরা যদি থার্ড পার্সন অবজারভার ভিউ পয়েন্টের দিকে যদি তাকাই, মানে কোনো কিছুকে আমরা যদি থার্ড পার্সন ভিউ পয়েন্ট থেকে বা থার্ড পার্টি ভিউ পয়েন্ট দিয়ে মূল্যায়ন করি, তখন আমরা ওই জিনিসটাকে আরো পারফেক্ট, আরো ভালো, ব্রড করা মানে কি অনেক কিছু বিশদভাবে দেখতে পারি এবং আমরা আরো বেশি ফোকাস করতে পারি, এবং ওই ফোকাসগুলো হয় ইন্টারপার্সোনাল মোরাল আইডিয়াস টাইপের, অর্থাৎ নীতি নৈতিকতার দিক থেকে অনেক ভালো। তার মানে এইখানে আমাদেরকে একটা প্রবাবল স্ট্র্যাটেজি বলে দিচ্ছে, আমাদের উইজডমের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজি বলছে যে ফার্স্ট পার্টি ভিউ পয়েন্ট থেকে থার্ড পার্সন ভিউ পয়েন্টটা তুলনামূলক অনেক বেটার। তার মানে একটা প্রবাবল স্ট্র্যাটেজি বা একটা আমাদেরকে একটা কৌশল ওরা সাজেস্ট করতেছে, তাই না? আমরা এখন জাস্ট কোয়েশ্চনটার দিকে যাই। ডিফিকাল্টি এনকাউন্টার, ডিফিকাল্টি টাইপের এনকাউন্টার কিছু তো বলে নাই, এক্সাম্পল দেয় নাই, তাই না? এক্সাম্পল অফ দ্য টাইপ অফ পার্সন হু ইজ লাইকলি, মানে কোনো পার্সনের এক্সাম্পল দেয় নাই, তাই না? কন্ট্রোভার্সিয়াল ভিউ, কন্ট্রোভার্সিয়াল মানে হচ্ছে একটা ষড়যন্ত্র টাইপের, ভাই এখানে ষড়যন্ত্র কি করছে, সো এগুলো তো এমনিই বাদ। এ রিকমেন্ডেড স্ট্র্যাটেজি দ্যাট ক্যান হেল্প পিপল টু রিজন ওয়াইজলি, হ্যাঁ, এই যে একটা স্ট্র্যাটেজি ওরা বাতলে দিছে, বলে দিছে যে থার্ড পার্টি ভিউ পয়েন্ট দিয়ে যদি আমরা তাকাই, যেটা আমাদেরকে হেল্প করবে কোনো কিছুকে মানে জ্ঞানের দৃষ্টিতে ভালো করে মূল্যায়ন করার ক্ষেত্রে বা কোনো কিছুর রিজনটা ফাইন্ড আউট করতে জ্ঞানিক ভাবে, মানে বুদ্ধি দিয়ে, বুদ্ধিভিত্তিক ওয়েতে। এবং এইটাই তো আমাদের একটা স্ট্র্যাটেজি বলেছে যে থার্ড পার্টি ভিউ পয়েন্ট। ওকে, সো আশা করি আপনাদেরকে এই চারটা কোশ্চেন ভেঙ্গে ভেঙ্গে অর্থ সহকারে এবং কি কি জিনিস পড়া লাগবে, দেখুন আমি কিন্তু লাস্ট প্রশ্ন সলভের ক্ষেত্রে সব পড়ি নাই, আমি দেখেন এইখানে জাস্ট এই জায়গাগুলো দাগাইছে এবং এই জায়গাগুলোতে আমাদেরকে কি কি ফিচার দিছে বা কি তুলে ধরছে সেই জিনিসটা আপনাদের সামনে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটা কথা বলছিলাম যে আপনি 100-এ 100 ওয়ার্ড মিলাবেন না, ওয়ার্ড আপনি কিন্তু মিলাইতে পারবেন। এখানে দেখেন আপনি অর্থ মিলানোর পর আমরা একটা কনটেক্সট দাঁড় করাইতে পারছি, এবং আমরা যখন সব ওয়ার্ড পড়ি নাই, মাত্র কয়েকটা ওয়ার্ড পড়ছি বা মাত্র কয়েকটা সেন্টেন্স জেনেই আমরা অ্যান্সার দিয়ে দিতে পারতেছি। এটা একটা মজার ম্যাজিক, তাই না? এবং আশা করি আপনাদের ক্লাসটা ভালো লাগছে। আপনারা যত ধরনের এমসিকিউ আছে আপনাদের ক্যামব্রিজ বইয়ে, আইএলটিএস
রিকমেন্ডেড যে ক্যামব্রিজ বইগুলো আছে ওইখানে যত ধরনের এমসিকিউ আছে আপনারা একটা একটা করে সলভ করুন আমার স্টাইলে বা আমার এই ক্লাসে আমি যে ধরনের আপনাদের কাছে স্ট্র্যাটেজি তুলে ধরছি সেই স্ট্র্যাটেজি অবলম্বন করে আপনারা করতে পারেন। আশা করি আপনারা এখানে বেনিফিটেড হবেন এবং অবশ্যই আইএলটিএস ল্যাবের সাথে থাকুন। আইএলটিএস ল্যাব সাবস্ক্রাইব করুন। আমাদের ইউটিউবে যে ভিডিওগুলো আছে সবগুলো দেখুন। আপনাদের কোনো কিছু যদি পরামর্শ থাকে বা নেক্সট আপনারা কোন টপিকের উপর ভিডিও চাচ্ছেন অবশ্যই এই ভিডিও কমেন্ট সেকশনে লিখে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নতুন নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাল্লাহ। তার আগ পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।